এই জায়গায় একটু খেয়াল করি যে জড়তার ভ্রামক ইয়েতে বলা হয়েছে যে এই যে কণাগুলো, এখন এই বস্তুর কণাগুলো কি বস্তুর বিভিন্ন জায়গায় অবস্থান করছে না বলতো? হ্যাঁ। তাহলে ওই কণাগুলোর আনুষঙ্গিক ভর মানে যে কণা নেব তারই দূরত্ব। আমি যদি M1 কণা নেই তাহলে R1 দূরত্ব নিব, যদি M2 কণা নেই তাহলে R2 দূরত্ব নিব, এরকম। ও, বুঝতে পারছি। এটাকে বলা হয় নিজ নিজ দূরত্বের গুণফলের সমষ্টি। নিজ নিজ দূরত্ব কিরকম, যেমন M1 একটা কণা, তার ইয়ে হলো কত, R1। তাহলে এটা কত R1, ধরো এটার আনুষঙ্গিক দূরত্ব R1, তার স্কোয়ার, এরকম। মানে এটা যদি পরিবর্তন নাও হয় তাতেও সমস্যা নাই, বাট এটা এরকম থাকবে। নেক্সট অপশন আসি। এই আনুষঙ্গিক, এখন দেখো এখানে যে 1 2 3 4 দেওয়া আছে, এর মানে কি বুঝতে পারছো তো তাহলে? যে এটা একটা বিশাল আয়োজনের একটা শুরুর অপশন। জি স্যার। ওকে, আমরা, শোনো, তোমাদের যদি কোনো কারণে সংজ্ঞা মনে না থাকে, যদি এই ছবি এঁকে খালি এই লেখাটা দিতে পারো আর নিজের মতো করে দুই কথা লিখে দিতে পারো, ইনশাল্লাহ 100-র মধ্যে 100 পাবো, মানে 100% সঠিক। কারণ সংজ্ঞার ব্যাপারটা হয় কি, তুমি এক সময় হয়তো ভুলে যাবা, বাট এই লেখাটা যদি তুমি একবার দুবার তিনবার পাঁচবার 10বার করে আয়ত্ত করো, এটা সহজে ভুলবা না, এটা প্রমাণিত জিনিস। এই কারণের জন্য আমি নিয়মটাকে কন্ট্রোল করার জন্য সবসময় জোর দিই যে নিয়ম কন্ট্রোল করো, দেন অঙ্ক ইনশাল্লাহ এমনি থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা একটু দেখি। ভ্রামক, এই যে ভ্রামক, ভ্রামক শব্দের মানে হলো এক ধরনের ভ্রমণ করা। মানে তুমি ধরে নিবা যে এই কণাটা বা এই বস্তুটা কোনো কিছুর চারদিকে ঘুরে ভ্রমণ করতেছে, তাহলে ভ্রামকের ওই তাৎপর্যগত অর্থটাও তুমি ধরে নিবা যে এটা কোনো কিছুর চারদিকে নর্মালি এতেই ঘোরে। এখন আসো, এই ঘূর্ণনটা অক্ষের ওপর, আর একটা হলো দৃঢ় বস্তুর আকার বা আকৃতির ওপর, আর 3 নম্বর হলো ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাস। এখানে একটা মজার জিনিস আছে, ভরের বিন্যাস থেকে একটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেই। আমরা তো চিরকাল শুনে আসতেছি, ইভেন এখনো শুনতেছি, হয়তো ভবিষ্যতেও শুনবো, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, নাকি? তাই শুনোনি? হ্যাঁ। হ্যাঁ। আসলে তোমরা যখন বড় হবা তখন কিন্তু নিজেরা শুনতে পাবা বা পড়তে পারবা যে আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই কথাটা পুরোপুরি সঠিক না। তাহলে কোনটা সঠিক? আমি সঠিকটাও বলে দিচ্ছি, দেখো। সঠিকটা হলো, আমাদের এই সূর্য মামা পৃথিবীর তুলনায় কত গুণ ভারী? মাত্র 1300, নাকি 13 লক্ষ? 13 লক্ষ না? হ্যাঁ। তাহলে আমাদের এই যে সূর্য মামা, এটা ধরো কত বড় তা তো আমি আঁকাতে পারবো না এখানে, বাট একটা আকার দিয়ে বোঝাচ্ছি যে এটা বিশাল কিছু। আর আমাদের পৃথিবীটা এরকম, এটা হলো পৃথিবী, বাট এটা আরো অনেক ছোট হবে। তা আমি ওইভাবে আঁকাচ্ছি না যাতে করে খালি বোঝা যায়। এখন দেখো এটা কি কি করতেছি।
এরকম। এখন প্রশ্ন হলো, এই যে পৃথিবী, সে কি করে সূর্যের চারদিকে, এই সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু ঘুরতেছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে, যেটাকে আমরা আহ্নিক গতি বা বার্ষিক গতি এভাবে ডেকে থাকি। বুঝতে পারছো কি? এখন তোমরা বলো তো, পৃথিবী যদি সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ কম হয়, তাহলে এই পৃথিবী, এই সূর্যের তুলনায় পৃথিবীটাকে একটা কি বলা হয়, কণা হিসেবে ভাববে না? সূর্যের তুলনায় পৃথিবী একটা ছোট কণা, কণা সমতুল্য। এখন এখন তোমরা মনে করো যে এই জিনিসের মান হলো 13 লক্ষ গুণ বড়, আর এ হলো মাত্র এক। তাহলে এই দুইটা মিলে একটা বস্তু কল্পনা করো, এই বস্তুর কেন্দ্র কোথায় হবে? এই কেন্দ্র হবে হলো এই দুইটা মিলে ঠিক মিডল একটা পজিশনে, সেই পজিশনটা সূর্যের মধ্যেই হবে। এটা যে অ্যাকচুয়ালি সূর্যের ঠিক কেন্দ্র হবে এমন নয় কিন্তু, কারণ মনে মনে ভাবো এই দুটো মিলে যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, করে এটার যে একটা গড় হবে, সেই গড় অবস্থানের জায়গায় এই দুটার কেন্দ্র হবে। যেহেতু পৃথিবী তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, সুতরাং ওই গড় অবস্থানের সুযোগটা কিন্তু একমাত্র এটার অভ্যন্তরীণ হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ কি? এর অভ্যন্তরীণ হলে তোমার দুটো সুবিধা হবে। 1 নম্বর সুবিধা হলো যে আমরা যে চারদিকে ঘূর্ণয়মান অপশনগুলো ব্যবহার করে প্রয়োজনীয় যে তথ্যগুলো দিয়েছি সেটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে। দ্বিতীয় হলো, এই দুটা মিলে যে ভার কেন্দ্র, সেটা কিন্তু এর যে কেন্দ্র আছে কেন্দ্রের খুব কাছাকাছি হয়, কারণ এটার পরিমাণ তো অতি নগণ্য, আর এটা 13 লক্ষ গুণ বড়। বুঝতে পারছো কি? সুতরাং এই 13 লক্ষ গুণ জিনিস বড় হওয়াতে পৃথিবী এবং সূর্য মিলে যে ভর হবে, সেই ভরের কেন্দ্র এই সূর্যের ভর কেন্দ্রের কাছাকাছি। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। যে ভর কেন্দ্রের কাছাকাছি, এটা আমি আবারও বলি। মনে করো তুমি একটা কলম হাতে নিছো, এই যে কলমটা, ধরো এটা আমাদের সেই কলম। এই কলমের ঠিক তুমি যদি মাঝখানে তোমার মানে তোমার যে হাতের যে 5টা আঙ্গুল আছে সেই আঙ্গুলের অংশটা রাখো, যে বিন্দুতে এটা ঠেকে রাখলে ওইটা স্থির হয়ে থাকবে, সেই বিন্দুটাই হবে হলো এই টোটাল যে বস্তুটা আমি ব্লু কালার রাখাচ্ছি, এটার হলো ভার কেন্দ্র হবে। মানে সমস্ত ভার বা ওজনটা ওই জায়গায় কাজ করতেছে। এই ভার বা ওজন কেন্দ্র থেকেই কিন্তু আজকের এই অবস্থান দিকে আসা। যদি এরপরে যদি এটার উত্তরণ না হতো, তাহলে কিন্তু আজকের এই অবস্থান পর্যন্ত আমরা আসতে পারতাম না। তাহলে উত্তরণটা হলো কি? হলো ভার কেন্দ্র এবং এই জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, এই অপশনগুলো নিয়ে আমরা আরো খুব সহজ করে বিষয়টা দেখব। এখন আমি তোমাদেরকে বলতেছি, জড়তার ভ্রামক নিয়ে খুব সহজ কথাটা কি দাঁড়ালো তাহলে? খালি জড়তার ভ্রামকেরটা আমরা যখন লিখতেছি এফ সমান এম এ, এখানে এই এম যে রাশি হচ্ছে, কোন বস্তু যদি বৃত্তাকার পথে এরম করে ঘোরে, সেই ঘূর্ণনের বলকে লেখা হয় টাও দ্বারা, আর ঘূর্ণনের যে ত্বরণ সেটাকে লেখা হয় আলফা দ্বারা। তখন ওই এম এর স্থলে তোমার হলো আই বসবে। এম এর স্থলে কি বসবে? আই বসবে। এই আইটা হলো রৈখিক গতির ভরের মতো। সংজ্ঞা কিভাবে দেব? কোন একটা বস্তু যখন ঘোরে, তখন ওই বস্তুর মধ্যে অনেকগুলো ছোট ছোট কণা থাকে। ওই কণা এবং তার নিজস্ব যে দূরত্ব, যেটাকে আনুষঙ্গিক দূরত্ব বলা হচ্ছে,
সেই দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। এই যে এরকম দেখো, সেই কণা এবং তাদের আনুষঙ্গিক দূরত্ব মনে করো আর, তাদের গুণফল করলে তাদের থেকে যা পাওয়া যাবে সেটা। এখন বলো, এই অপশনটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? 1 নম্বর হলো জড়তার ভ্রামকটা, শুধু শুধু জড়তার ভ্রামক, এটা ক্লিয়ার কিনা? এই লাইনটা সবাই দেখো এবং আমাকে অ্যান্সারটা দাও। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখন চক্রগতির ব্যাসার্ধটা দেখব। আমি চক্রগতির ব্যাসার্ধ এখানে বুঝে দিচ্ছি, বুঝে দেওয়ার পর তোমাদের আবার সংজ্ঞাটা দেখাচ্ছি। চক্রগতির ব্যাসার্ধ হলো এরকম, এই যে M1, M2, M3, M4 এইরকম যে বস্তু কণাগুলো আছে, সবগুলো কণা মনে করি যে এই জায়গায় জড়ো হয়ে আছে, ঠিক এই জায়গায়। এখন এই যে পৃথক পৃথক ভাবে জড়তার ভ্রামক বের করা হচ্ছে, এই জড়তার ভ্রামকের মান হচ্ছে 500। আর ওই একক ভাবে যে জড়তার ভ্রামক আমি বের করেছি mr², টোটাল এম এবং গড় আর, এইটার মানও যদি 500 হয়, তাহলে এই যে এখানে যে ব্যাসার্ধটা নিয়েছি, এটার নামই হলো চক্রগতির ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি সকল কণাগুলোকে এক জায়গায় জড়ো করব এবং এটা এমন একটা গড় দূরত্বে নেব, যে দূরত্ব এই বস্তু কণার মধ্যেই হবে, কিন্তু এমন একটা পজিশন তারা গ্রহণ করবে যে একটা গড় অবস্থান যান প্রকাশ করে। আমি উদাহরণ দিই। মনে করো এটা একটা দেয়াল, এই দেয়াল থেকে এই জায়গায় একজন দাঁড়িয়ে আছে, সে আছে 18 মিটার দূরে। আর একজন দাঁড়িয়ে আছে এখানে, সে আছে 22 মিটার দূরে। আর একজন আছে ঠিক এই জায়গায়, কোথায় দাঁড়িয়ে আছে? এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছে ঠিক 20 মিটার দূরে। আমাকে বলো, আমি গড় বের করলে কি হবে বলো তো? এই যাই 22-এ গেছে তাকে বলবো যে ভাই তুমি 2 কমাও, আর যে 18তে আছে তাকে বলবো যে ভাই তুমি 2 বাড়াও। বাড়ায় আমরা মিডল পজিশন ওই ওইটাতে আসবো। এই যে মিডল যে পজিশনে আমি আসলাম, সেটার নামই চক্রগতির ব্যাসার্ধ, মানে এটা একটা গড় অবস্থান বোঝাবে। তাহলে সংজ্ঞা কিভাবে দেব? আমরা নর্মালি ধরে নেব যে প্রত্যেকটা বস্তুগুলো এরকম আলাদা আলাদা কণা আকারে যদি আমরা কল্পনা করি, তাহলে তখন যে জড়তার ভ্রামক হয়, ওই জড়তার ভ্রামক, আর এখানে যখন পৃথক পৃথক ভাবে জড়তার ভ্রামক বের করা হবে, তাদের টোটালটার সমষ্টি, আর এটা এক এক জিনিস। তার মানে আমি এখানে পৃথক পৃথক করে বের করছি, সেটার মানও 500 হচ্ছে। আর আমি যদি আলাদা আলাদা করে বের করে সবগুলো যোগ করি, তাহলেও মান কত হবে? বুঝতে পারছো কি? মানে আমাদের এখানে নির্ভর করবে যে আমি আসলে কি চাচ্ছি, তার উপর ভিত্তি করে এখানে মানটা আসবে। তাহলে আমি জড়তার ভ্রামকের কি বলে, চক্রবর্তীর ব্যাসার্ধ সংজ্ঞা দেবো এভাবে: কোন একটা বস্তু কণার সমস্ত ভর যদি কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, সেই বিন্দুটা কি হবে? এই ঘূর্ণন অক্ষ থেকে সে এমন একটা দূরত্বে অবস্থান করবে যাতে করে আমাদের জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ পরিবর্তন হবে না। সংজ্ঞাটা দেখো, এখানে লেখা আছে। জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ, এই যে চক্রগতির ব্যাসার্ধ, এখান থেকে পড়ো, এখান থেকে দেখে নাও।
কারো কোনো শব্দ কোনো মানে বুঝতে প্রবলেম হলে নিঃসংকোচে প্রশ্ন করো, বা তথ্য গোপন করো না। তাহলে কেন্দ্রীভূত হওয়া মানে এই সকল কণাগুলো ওই একই বিন্দুতে এসে জড়ো হওয়া। দেখো, আর কারো বুঝতে জি সমস্যা স্যার। হচ্ছে? আচ্ছা, যদি প্রবলেম স্যার না এখানে থাকে। হ্যাঁ, বলো। এখানে দ্বিতীয় লাইনে যে লেখা আছে ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তু, এটা একটু ওই করে জানতো। এটা হলো, আমি বলি, ধরো এই যে এটা এটা সেই নির্দিষ্ট অক্ষ। এই অক্ষের সাপেক্ষে ধরো এখানে একটা কণা, 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 এই 5টা কণার গড় জড়তার ভ্রামক বের করে মান পাওয়া গেছে সাপোজ 600। এখন করা হলো কি, 5টা কণাকে এম বিন্দুতে ঘনীভূত করা হলো, কেন্দ্রীভূত করা হলো, এবং এই যে টোটাল দূরত্ব কে কে ওইখান থেকে নেওয়া হলো। নেওয়ার পর আমি জড়তার ভ্রামক বের করছি। সেই জড়তার ভ্রামকের সূত্রটা হবে এরকম। এখানে হবে টোয়াইস পাই এল ভাগ জি। তাহলে এখানে আমি যে অপশনটা পাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। আমরা এখানে একটা মান পাচ্ছি, সেই মান এই এম এ বস্তু আছে বলে মনে করলেও একই হবে। অর্থাৎ আমি 5টা কণা 5টা জায়গায় আছে, সেখানে গড় করে মান পাইছি সাপোজ 700। আর ওই 5টা কণা কেন্দ্রীভূত করলাম তোমার এই এই বিন্দুতে, তাহলে মান ওই একই পাবো। কত পাবো? ওই একক ভাবে যদি ধরা হয় যে ওই ওই একটাই কণা, 700-ই আসবে। হ্যাঁ ওই একটাই কণা, তার দূরত্ব কত? বলে চক্রগতির ব্যাসার্ধ হলো 2, কত কে। তাহলে এম কে স্কোয়ারের মানও ওই তোমার 700ই হবে। বুঝতে পারছো কি? এটার নামই হলো ওই জিনিস। এদের লেখা আছে জড়তার ভ্রামকের সমান হবে। আশা করি এটা, শুধু এই দুটো সংজ্ঞাই আজকের মূল পড়া থাকবে। এর সাথে তোমাদের সূত্রের জন্য যে জিনিসটা দরকার হবে আমি সেই জায়গাটা দেখে দিচ্ছি, তাহলে মূল বইয়ের ভিতরে আর অত খোঁজাখুঁজি করা লাগবে না। এই জিনিসটা তোমরা আয়ত্ত করবা। তাহলে এর আগের যতগুলো পৃষ্ঠা বললাম সমস্ত পৃষ্ঠার হিসাব এখানে পাওয়া যাবা। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এর কত পৃষ্ঠা লিখে রাখো। এই বই থেকে 225 পৃষ্ঠা। তাহলে এই জিনিসগুলো কি কি, এটা একটু বুঝে দিই। লেখা আছে যে সরু সুষম দণ্ড। তাহলে আমরা একটু সরু সুষম দণ্ড আঁকাই। না আঁকালে তো বুঝতে পারবো না যে আসলে এটা কি। প্রথমত এরকম একটা দণ্ড মনে করি, খুবই সরু সুষম দণ্ড এরা। সেই দণ্ডের মধ্যবিন্দু লেখা আছে কি, মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে অভিলম্ব বরাবর। মধ্যবিন্দু মানে হলো এটা, করে এটা ঠিক মিডল বিন্দু খুঁজে বের করা। মিডল বিন্দু নিয়ে দৈর্ঘ্যের সাথে অভিলম্ব বরাবর, তার মানে এইটার সাথে খাড়া বরাবর এমন একটা অক্ষকে কল্পনা করে নিয়ে তার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করা। চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামক নির্ণয় করা। আসলে চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রামক একসাথে চাওয়া হয়। তা আমরা মূলত জড়তার ভ্রামকটা সূত্র আকারে মুখস্থ করি, বাট এই চক্রগতির ব্যাসার্ধ তোমাদের মুখস্থ করা লাগবে না। আমি এই লাইনটা তোমাদের পড়তে নিষেধ করব, এই লাইন পড়ার দরকার নেই। তোমরা শুধু এইটা আয়ত্ত করো। তাহলে এখানে এখানে আমি যে দেখেছি যে এটা হলো তোমার বিবরণ, আর এটা হলো উত্তর। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, তোমরা বলবা I = m এর স্কোয়ার।
যদি বলা হয় প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত, 1/3 m L²। যদি বলা হয় যে এটা চাকতির মতো যদি কিছু জিনিস হয় তার তলের সাপেক্ষে হলে কত, তাহলে 1/2 m r²। এইভাবে এটা হলো প্রশ্ন, এটা হলো উত্তর। এখনো তো বলবো স্যার তাহলে আগের দিকে এই জিনিসগুলোই প্রত্যেকটা প্রতিপাদন করে করে দেখানো আছে। তা আমাদের পরীক্ষায় কোনো প্রতিপাদন আসে না, সুতরাং আমরা ওই জিনিসের ওখানে আর গিয়ে সময় নষ্ট করব না। এখন তোমরা যদি বলো যে স্যার আমি গোলক চিনি না, তাহলে সে গোলকটা দেখবা, সে চাকতি দেখবা ওই ছবির থেকে, আর কিছু দেখার নেই। এখান থেকে মোট মিলে সহমত 9টার মতো থাকার কথা। হ্যাঁ, 9টাই আছে। এই 9টার মধ্যে তোমরা সামনে দিন দেখো কতটা তোমাদের আয়ত্ত করা সম্ভব, অন্তত 5-6টা করার চেষ্টা করো। আর বাকিটা সামনের দিন করো। আমি শুধুমাত্র সূত্রটাও কন্ট্রোল করতে বলবো, চক্রগতির ব্যাসার্ধ আমি বুঝাই দেবো পরে, এটা নিজেরাই নির্ণয় করতে পারবা। তা আজকের পড়া এটা এই পর্যন্তই থাকবে।